রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুদ, জানালেন ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। উত্তরাঞ্চলের 16 জেলায় তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট। নষ্ট হচ্ছে ক্ষেতের সবজি, ক্ষুব্ধ কৃষক। বাজেটে স্থানীয় সরকার বিভাগে 21,000 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ। তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নাটোরে ইটভাটার কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে বিবর্ণ হচ্ছে আম, পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব কৃষি বিভাগের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। চাহিদার তুলনায় পর্যাপ্ত মজুদ রয়েছে দেশি পেঁয়াজের, পাশাপাশি বেড়েছে আমদানিও। আর তাই এবছর রমজানে পেঁয়াজ সংকটের কোনো সম্ভাবনা নেই, এমন আশ্বাস দিয়ে ব্যবসায়ীরা বলছেন, আমদানি যদি কমেও যায়, এরপরও বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে রোজায় বাড়বে না পেঁয়াজের দাম। তবে অতীত অভিজ্ঞতা বিবেচনায় শেষ পর্যন্ত পেঁয়াজের বাজার স্থিতিশীল থাকবে কিনা তা নিয়ে অনিশ্চিত বাজার বিশ্লেষকরা। এক্ষেত্রে পিসিবির বিপণন কার্যক্রম জোরদার করার পাশাপাশি যৌক্তিক দামে নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে সরকারি উদ্যোগ নেওয়ার তাগিদ তাদের। জোয়ার ফয়সালের রিপোর্ট। দেশীয় আবাদ পদ্ধতিতে দুটি উপায়ে পেঁয়াজ উৎপাদন করেন চাষিরা। শিকড় থেকে চাষ করা পেঁয়াজ বাজারে আসে ডিসেম্বরে, আর বীজ থেকে উৎপাদিত পেঁয়াজ আসে এপ্রিল মে মাসে। 25 লাখ টন বার্ষিক চাহিদার বিপরীতে বাংলাদেশে উৎপাদিত হয় 15 লাখ টন পেঁয়াজ, বাকি 10 লাখ টন আমদানি করা হয়। মজুদ শেষ হতে থাকায় প্রতি বছর সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দেশের বাজার পুরোপুরি নির্ভরশীল থাকে ভারতীয় পেঁয়াজের উপর। কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে জুন জুলাইয়ে রমজান শুরু হওয়ায় পেঁয়াজের দামের ঊর্ধ্বগতি দেখা গেছে কিছুটা আগেভাগেই। 2013 ও 2015 সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত পেঁয়াজের বাজার দর উঠেছিল 90 টাকায়। তবে ব্যতিক্রম 2014 ও 2016। এই 2 বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার। দামও ওঠানামা করেছে 30 থেকে 40 টাকার মধ্যে। সে চিত্র অপরিবর্তিত থাকবে এবারও। পেঁয়াজের বাজার দর থাকবে 30 থেকে 35 টাকার মধ্যেই, এমন আশ্বাস ব্যবসায়ীদের। অজুহাত দেখানোর মতো এবার পরিবেশ নাই। দিনে 200 টন সেল হয়, রোজার মধ্যে যায় 600 টন সেল হবে। এই সব ক্ষেত্রে হয়তো 25 টাকার মাল 28 টাকা কি 30 টাকা হতে পারে, যেটা অত্যন্ত স্বাভাবিকের মধ্যে, অস্বাভাবিক কিছু হবে না। একটু বাজার বাড়লে পাবলিক কিনে বেশি, যারা ডাইরেক্ট পার্টির মাল আনে তাদের লস হয়, গাদি টাকা লস। আজকে এলসি দিলে এক বাও, কালকে বাজার হয়ে যাবে আরেক বাও। বাজার বিশ্লেষকরা বলছেন, প্রতিযোগিতামূলক বিপণন কাঠামো গড়ে না ওঠায় ক্রেতা চাহিদাকে পুঁজি করে অযৌক্তিক হারে নিত্যপণ্যের দাম বাড়ানোর জন্য রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করেন কোনো ব্যবসায়ী। টিসিবিকে আরো বেশি ভাইব্রেন্ট হতে হবে, তার স্কেল অফ অপারেশনটাও বাড়াতে হবে এবং হিউজ পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো বাজারে ব্যাপকভাবে অ্যাভেলেবল করতে হবে কম্পিটিটিভ প্রাইসে, যাতে ইচ্ছা করলেই যেন ব্যবসায়িক ফোরামটা দামটা না বাড়াবে। ব্যবসায়িক কমিউনিটির প্রতিনিধিরাই কিন্তু রাজনীতির একটা বিরাট অংশ নিয়ন্ত্রণ করছে। ফলে পলিসি মেকিংয়ে এমন কিছু লুপহোলস তারা রেখে দেয় যাতে তাদের যে বেশি মুনাফা অর্জন করার যে একটা আগ্রহ, সেটা যাতে পূর্ণভাবে বাস্তবায়িত হয়। সেটা বিভিন্ন ধরনের ইফতার সামগ্রী তৈরি ছাড়াও ভোক্তা পর্যায়ে চলতি বছর রমজানে শুধুমাত্র ঢাকা মহানগরীতেই প্রতিদিন 600 টনের বেশি পেঁয়াজের চাহিদা রয়েছে, যা মেটানোর লক্ষ্যে এর মধ্যেই আমদানি করা হয়েছে প্রায় 20,000 টন পেঁয়াজ। প্রতি টন $180 হিসেবে এলসি খোলা হয়েছে আরও 32,000 টন পেঁয়াজের। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। রমজান উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে পেঁয়াজের আমদানি। পরিবহন ধর্মঘট শুরু হওয়ার আগেই এক সপ্তাহে বন্দর দিয়ে 7,000 টনেরও বেশি আমদানি হয়েছে ভারতীয় পেঁয়াজ। ব্যবসায়ীরা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় আসন্ন রমজানে পেঁয়াজের দাম বাড়ার কোনো আশঙ্কা নেই। প্রতি বছরই রমজান মাসে দেশে পেঁয়াজের চাহিদা বৃদ্ধি পায়। সেই বিষয়টি মাথায় রেখে হিলি স্থলবন্দর দিয়ে এখন প্রতিদিনই আমদানি হচ্ছে বিপুল পরিমাণ পেঁয়াজ। তবে পেঁয়াজ আমদানিতে কোনো শুল্ক গুনতে হচ্ছে না ব্যবসায়ীদের। গত 7 দিনে 7,275 মেট্রিক টন পেঁয়াজ ভারতীয়তে আমদানি করা হয়েছে। এই আমদানিকৃত পণ্যগুলো আমরা যত দ্রুত সম্ভব আমরা ছাড় দেওয়ার চেষ্টা করি।
জানা যায় ভারতের পাটনা, নাগপুর, ইন্দ্র, উত্তরপ্রদেশ ও গুজরাট থেকে আসছে এসব পেঁয়াজ। আর আমদানি করা এ পেঁয়াজ কিনতে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারদের সমাগম হয় বন্দরে। প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 12 থেকে 14 টাকায়। এখন দিন মানে মাল নিলে আমার গাড়ির অভাব নাই, আর দিনে যে মালটা মোকামে আমার পৌঁছে মালটা ভালো বেচা কিনা করতে পারি। যাওয়া আসা এখানে যোগাযোগ ব্যবস্থাটা অতি উন্নত এবং লোক সমাবেশ বেশি। আমদানিকারকরা বলছেন চাহিদা অনুযায়ী আমদানি হওয়ায় রমজান মাসে পেঁয়াজের দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। তবে পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দেশের খুচরা বাজারে কিছুটা বেড়েছে পেঁয়াজের দাম। আমাদের হিলি বর্ডারে পর্যাপ্ত আমদানি এবং ইন্ডিয়াতেও পর্যাপ্ত ফলন হয়েছে। তো বর্তমান গাড়ি ভাড়াতে 3-4 টাকা কেজি বাড়াই আছে। পেঁয়াজের দাম এবার রমজানে বাড়বে না, কারণ আমাদের ইন্ডিয়াতে ব্যাপকভাবে পেঁয়াজের আবাদ হচ্ছে। রমজান মাসে দেশে পেঁয়াজ সহ অন্যান্য ভোগ্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারির দাবি বন্দরের ব্যবসায়ীদের। সময় সংবাদ, হিলি। উত্তরাঞ্চলের 16 জেলায় 7 দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা ধর্মঘট। চলবে আগামীকাল ভোর 6টা পর্যন্ত। ধর্মঘটের কারণে আজও সকাল থেকে বন্ধ রয়েছে সব ধরনের পণ্যবাহী যান চলাচল। এতে প্রয়োজনীয় পণ্য বহন করতে না পেরে লোকসানের মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মহাসড়কে অবৈধ যান চলাচল, পুলিশি হয়রানি এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ ও সড়ক দুর্ঘটনার খসড়া আইন বাতিল সহ 7 দফা দাবিতে রোববার সকাল 6টা থেকে 48 ঘন্টা ধর্মঘটের ডাক দেয় ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ। পরে সোমবার দুপুরে আরো 24 ঘন্টা বাড়িয়ে 72 ঘন্টা ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনকারীরা। এদিকে ধর্মঘটের কারণে নষ্ট হয়ে যাচ্ছে এলাকার ক্ষেতের শাকসবজি। এ কারণে ক্ষোভ প্রকাশ করেছেন কৃষকরা। সাত দফা দাবিতে উত্তরবঙ্গের 16 জেলায় ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে 72 ঘন্টার ধর্মঘট চলছে। এই মুহূর্তে রাজশাহীর কাশিয়াডাঙ্গা এলাকায় আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। রকি, কাজল, আপনি জানেন যে রোববার সকাল 6টা থেকে 7 দফা দাবিতে ট্রাক, ট্যাঙ্ক, লরি, কাভার্ড ভ্যান, পিকআপ মালিক সমিতির ডাকে তারা 48 ঘন্টার কর্মবিরতির ডাক দিয়েছে। তো এই 48 ঘন্টার কর্মবিরতি গতকালকে তারা দুপুরে আরো 24 ঘন্টা বাড়িয়ে 72 ঘন্টা মোট এই কর্মবিরতি পালন করছে। তো আজকে এই কর্মবিরতির শেষ দিন আমরা এই পর্যায়ে এসে যেটি দেখতে পাচ্ছি যে প্রথম 2 দিনের মতোই এই ট্রাক বা কাভার্ড ভ্যান সহ পণ্যবাহী যে যানবাহনগুলো রয়েছে সবগুলো যানবাহনই কিন্তু এখন বন্ধ হয়ে আছে এবং আমরা এখনো কাশিয়াডাঙ্গা এলাকায় অবস্থান করছি। এখানে কিন্তু আমরা প্রচুর পরিমাণ ট্রাক দেখছি, যেগুলো প্রতিটি ট্রাকেই কিন্তু বিভিন্ন ধরনের পণ্য কিন্তু এখানে রয়েছে। তো আমরা ট্রাক মালিক সমিতির যেসব নেতারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি, এছাড়াও সংশ্লিষ্ট ড্রাইভার সহ এই সংশ্লিষ্ট সবার সাথে কথা বলেছি। তারা বলছেন যে তারা দীর্ঘদিন ধরে সরকারকে একটি যে তাদের যে প্রাণের দাবি 7 দফা দাবি এটা জানিয়ে আসছে, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো তেমন কোনো পদক্ষেপ না নেওয়া, ইতিবাচক পদক্ষেপ না নেয় তারা বাধ্য হয়ে মূলত এই 7 দফা দাবি সরকারের কাছে জানিয়েছেন। সেই সাথে সাথে কর্মবিরতিরও পালন করছেন। এই 7 দফা দাবির মধ্যে রয়েছে মূলত লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে যে জটিলতাগুলো বিআরটিএতে হয় সেগুলো শিথিল করতে হবে। এছাড়াও মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে। পুলিশি যে হয়রানিগুলো আছে সেই হয়রানিও বন্ধ করতে হবে। তো এই ধরনের 7টি দাবি মূলত তাদের রয়েছে। তো এই কর্মবিরতির ফলে তাদের এই 3 দিন ব্যাপী চলা এই কর্মবিরতির ফলে একেবারেই কিন্তু পণ্যবাহী যে ট্রাকগুলো বন্ধ হয়ে থাকায় কাঁচামাল যেসব রয়েছে এই কাঁচামালগুলো আনা নেওয়ার ক্ষেত্রে এক ধরনের জটিলতা সৃষ্টি হচ্ছে এবং দেশের বিভিন্ন প্রান্তে যে পটল, আলু, বেগুন সহ আরো বিভিন্ন কাঁচামাল যেত সেগুলো যাওয়া কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে। তো এই কারণে বাজারে কিন্তু এর একটি বিরূপ প্রভাব পড়ছে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু ব্যবসায়ীরা, পাশাপাশি কৃষকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ বিপুল পরিমাণ তারা উৎপাদন হলেও তারা এই পণ্যগুলো বিক্রির জন্য পাঠাতে পারছে না রাজধানী সহ অন্য কোথাও। সেই জন্য স্থানীয় যে বাজার সেই বাজারেই কিন্তু তাদেরকে কম দামে সেই কাঁচামালগুলো বিক্রি করতে হচ্ছে। তো আমরা কিছুক্ষণ আগেও কথা বলছিলাম
ট্রাক মালিক সমিতি এবং কাভার্ড ভ্যান মালিক সমিতির যারা নেতৃবৃন্দ আছেন তাদের সাথে। তারা বলছেন যে আসলে সরকার এখন পর্যন্ত তাদের এই দাবি নিয়ে কোনো ধরনের ইতিবাচক পদক্ষেপ দেখাচ্ছে না, যে কারণে তারা আবারও হয়তো আলোচনা করবেন এবং আলোচনা করে এই কর্মসূচি আরো বাড়ানো যায় কিনা সেই বিষয়টি নিয়েও তারা ভাবছেন বলে আমাদেরকে জানিয়েছেন কাজল। এছাড়াও কাজল, আপনাকে আরেকটু বলে রাখি যে কাজল, তারা তাদের এই কর্মসূচি না মানা হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। তো এই ছিল কাজল আমার কাছে রাজশাহী থেকে যে কর্মবিরতি পালন করছে 16 জেলায় এই কর্মবিরতি চলছে, এটি সর্বশেষ খবর। দর্শক, রাজশাহীর কাশিয়াডাঙ্গা থেকে মালিক শ্রমিকদের পণ্য পরিবহন মালিক শ্রমিকদের ধর্মের খবর জানাচ্ছিলেন সহকর্মী সাইফুর রহমান রকি। তবে কিছুক্ষণ আগে জানতে পেরেছি যে এই ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন মালিক শ্রমিকরা। উত্তরবঙ্গের ট্রাক, কাভার্ড ভ্যান, ট্যাঙ্ক লরি, পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকা টানা তৃতীয় দিনের কর্মবিরতি চলছিল। তবে এই অবস্থায় অচল হয়ে পড়েছে হিলি স্থলবন্দরের ব্যবসা বাণিজ্য। দেশে বিভিন্ন জায়গায় পণ্য পাঠাতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা। মহাসড়কে চাঁদাবাজি, পুলিশি হয়রানি বন্ধ এবং ভ্যাট প্রত্যাহার সহ 7 দফা দাবিতে গত রোববার থেকে এই ধর্মঘট চলে আসছিল। তবে এতে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় হিলি স্থলবন্দরে কর্মহীন হয়ে পড়েছে দিনমজুররা। নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ও। কাস্টম কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দরে চাল, পেঁয়াজ সহ বিভিন্ন ভারতীয় পণ্য বোঝাই 4 শতাধিক ট্রাক খালাসের অপেক্ষায় রয়েছে। মাল যেহেতু বাইরে যেতে পারতেছে না, সেক্ষেত্রে বন্দরে যানজট সৃষ্টি হচ্ছে। এখন আমার জানা মতো প্রায় 300 গাড়ি অর্থাৎ বন্দরে অপেক্ষমান আছে। রাজস্ব তো কিছু ক্ষতি হবে। চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ রেখেছেন চিকিৎসকরা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালে আছেন রিপোর্টার মুজাহিদ শুভ। সরাসরি চলে যাচ্ছি সেখানে। শুভ। খলিল, আপনি জানেন এই আজকে সারা দিন ব্যাপী চিকিৎসকদের পক্ষ থেকে কর্মবিরতি পালন করা হচ্ছে। অর্থাৎ যে কোনো ধরনের প্রাইভেট প্র্যাকটিস চিকিৎসকরা বিভিন্ন ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টার এবং ল্যাবে যারা এই ধরনের সেবা দিয়ে থাকেন, এই সেবা বন্ধ করার ঘোষণা তারা দিয়েছেন। এরই অংশ হিসেবে আমরা একটি ডায়াগনস্টিক সেন্টারে এসেছি। আমরা এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি আমাদেরকে জানিয়েছেন যে এখানে প্রতিদিন প্রায় 2000 বিভিন্ন ধরনের টেস্ট করা হয়। এর মধ্যে প্রায় 1800 টেস্টই করা হয় কিন্তু বিভিন্ন কনসালটেন্টের মাধ্যমে। কিন্তু তারা সকাল থেকেই তাদের কাজে যোগ না দেওয়ার কারণে কিন্তু বিভিন্ন টেস্টগুলো করাতে পারছেন না এবং ছোটখাটো যেসব টেস্ট আছে, রক্ত পরীক্ষা, আরো বিভিন্ন যে পরীক্ষা, সেগুলো তারা করতে পারছেন। এবং আরো একটি বিষয় জানিয়ে রাখি যে চিকিৎসক বিএমএ বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই নির্দেশনার অংশ হিসেবে তারা কিন্তু জানিয়েছেন বিভিন্ন ল্যাবে, ডায়াগনস্টিক সেন্টারে তারা বিভিন্ন মনিটরিং টিমও পাঠাচ্ছেন, যাতে কোনো চিকিৎসক যাতে তারা কর্মবিরতি পালন করছে কিনা সেই বিষয়টা কিন্তু তারা দেখছেন। এবং একটি বিষয় জানিয়ে রাখি, এই ডায়াগনস্টিক সেন্টারে আমরা কিন্তু অন্যান্য দিনে যে পরিমাণ ভিড়, ব্যাপক পরিমাণ দেখি, সেরকম ভিড় কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। কারণ অনেকেই যারা আগে থেকেই জেনেছেন যে এই ধরনের চিকিৎসকরা তাদের কাজে যোগ দেননি, এটা হওয়ার কারণে কিন্তু অনেকে আসেন না। তবে এখানে এমনও ঘটনা ঘটেছে বিভিন্ন দূর দূরান্ত থেকে। একজনের সাথে আমরা কথা বলেছি, যিনি পটুয়াখালী থেকে এসেছেন একজন চিকিৎসক দেখানোর জন্য, কিন্তু চিকিৎসক না থাকার কারণে তাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। এবং আরো একটি বিষয় বলে রাখি যে চিকিৎসকদের পক্ষ থেকে জানানো হয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যে ধরনের টেস্ট, ইউএসজি, ইকো, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি কিংবা অন্যান্য এক্স-রে, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি ইত্যাদির রিপোর্টিংও কিন্তু এখানে বন্ধ করা হয়েছে। সেক্ষেত্রে যেটি হচ্ছে যে যারা হয়তো একাধিক টেস্ট করছেন, 6টা 7টা, এর মধ্যে দেখা যাচ্ছে যে 3-4টা হয়তো আজকে করতে পারছেন, বাকিগুলো হয়তো বা পরবর্তী দিন তারা করতে পারবেন। এই ধরনের বিড়ম্বনার কারণে কিন্তু তারা সব ধরনের টেস্টের রিপোর্টের ক্ষেত্রে তারা বলেছেন যে আগামীকালকে তারা রিপোর্ট দিতে পারবেন। এবং আরো একটি বিষয় বলে রাখি যে বিএম এর পক্ষ থেকে জানানো হয়েছে যে যারা এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত, সেন্ট্রাল হসপিটালে যারা ভাঙচুর করেছে এবং যারা এই সন্ত্রাসী হামলার সাথে জড়িত বলে তারা অভিযোগ করেছেন, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির তারা দাবি করেছেন। আর আজকের যে কর্মসূচি চলছে, এটা হচ্ছে সপ্তাহব্যাপী কর্মসূচির একটি অংশ আর কি। তো এই ছিল এই ডায়াগনস্টিক সেন্টার থেকে সবশেষ খবর।
দর্শক, চিকিৎসক এবং চিকিৎসা সেবা প্রতিষ্ঠানের উপর হামলার প্রতিবাদে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাকে সারা দেশে প্রাইভেট চেম্বার বন্ধ রাখায় ভোগান্তিতে পড়েছে রোগীরা। এসবের বিষয়ে খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মোজাহিদ শুভ। এতক্ষণ ছিলাম সেখানে। আসছে বাজেটে স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ প্রস্তাব থাকছে 21,157 কোটি 56 লাখ টাকা। এ বিভাগের সচিব সময় সংবাদকে বিষয়টি জানিয়ে বলেন, অবকাঠামোগত উন্নয়ন সহ এবারের বাজেটে গুরুত্ব দেওয়া হয়েছে সুপেয় পানি সরবরাহে। এছাড়া গত অর্থ বছরে বরাদ্দ দেওয়া বাজেটের 96.82% লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে বলেও জানান তিনি। তবে বছর বছর বরাদ্দ আর ব্যয়ের হিসাব মিলালেই হবে না, সঠিক তদারকি এবং নিশ্চিত হওয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমনের রিপোর্ট। গত কয়েক বছরের হিসেব দেখলেই বোঝা যায় বাজেটে বরাবরই গুরুত্ব পেয়ে আসছে স্থানীয় সরকার বিভাগ। লক্ষ্যমাত্রা অর্জনও বেড়েছে ক্রমবর্ধমান হারে। 2013-14 অর্থ বছরে বাজেটে এই খাতে মোট বরাদ্দ ছিল 11,425 কোটি টাকা। এর মধ্যে ব্যয় হয়েছিল 10,802 কোটি 72 লক্ষ টাকা, অর্থাৎ অগ্রগতি ছিল 94.55%। পরের বছর 2014-15 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ দেয়া হয় 14,839 কোটি 46 লক্ষ টাকা। ব্যয় হিসাবে অগ্রগতি ছিল 96.03%। 15-16 অর্থ বছরে বাজেটে এই খাতে বরাদ্দ ছিল 16,641 কোটি 1 লক্ষ টাকা। সে বছর অগ্রগতি ছিল 96.82%। আসছে 2017-18 অর্থ বছরে 97% লক্ষ্যমাত্রা ধরে 21,157 কোটি 56 লক্ষ টাকা বাজেট তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব। বিগত বছরের 19,182 চাইতে অনেক বেশি। আমরা চাচ্ছি যে স্থানীয় সরকারগুলো শক্তিশালী হোক। এর মধ্যে থাকছে গ্রামাঞ্চলে 5,250 কিলোমিটার নতুন সড়ক, 29,500 মিটার ব্রিজ ও কালভার্ট নির্মাণ, শহরাঞ্চলে 890 কিলোমিটার রাস্তা ও ফুটপাত নির্মাণ। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন আধুনিকায়নে বেশ কিছু পদক্ষেপ। গুরুত্ব পাচ্ছে সুপেয় পানি সরবরাহ। পদ্মার মাওয়ার কাছে যশোলিয়া, ওখান থেকে পানি পরিশোধন করে এই রাজধানীর মধ্য এবং দক্ষিণাঞ্চলকে আমরা দেব। আমাদের যতগুলো টার্গেট আছে আমরা সবগুলো সময়ের সাথে সাথে আমরা আগাচ্ছি। যেহেতু এই খাতের উপরই নির্ভর করছে সমগ্র দেশের অবকাঠামোগত উন্নয়ন, তাই ব্যয়ের ক্ষেত্রে নজরদারি বাড়ানোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। আমাদের স্থানীয় সরকারের যে বাজেট বরাদ্দ তাতে কোনো জাস্টিফিকেশন নেই। কেন লোকাল গভর্নমেন্টকে এত টাকা দিচ্ছি, এই পরিমাণ টাকা দিচ্ছি, এটার একটা জাস্টিফিকেশন থাকবে মূল বাজেটের আলোচনার মধ্যেই। স্থানীয় সরকার অর্থটা তারা ব্যয় করে কি পরিমাণ অর্জন করছে, এটা জাতীয় প্রবৃদ্ধির সাথে একটা যুক্ত হচ্ছে, এটার একটা সেপারেশন দরকার। পাশাপাশি স্থানীয় সরকারের প্রতিটি পর্যায়ে সুষম বন্টন নিশ্চিতের তাগিদ দিচ্ছেন বিশেষজ্ঞরা। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। দিনরাত মিলিয়ে 12 থেকে 14 ঘন্টা লোডশেডিং এ অতিষ্ঠ মাদারীপুরবাসী। চাহিদার 1/3 বিদ্যুৎ পাওয়ায় তীব্র গরমে জনজীবনে নেমে এসেছে অসহ্য যন্ত্রণা। রমজান মাসকে সামনে রেখে সর্বত্র নিয়মিত বিদ্যুৎ সরবরাহ রাখার দাবি নাগরিক সমাজের। লোডশেডিং এ ভোগান্তির কথা চিন্তা করে শীঘ্রই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে বিদ্যুৎ বিভাগ। সঞ্জয় কর্মকার, অভিজিতের তথ্য ও শাহাদাত আকনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঝড়ে সিরাজগঞ্জ আশুগঞ্জ জাতীয় গ্রিডের বিপর্যয়ের পর মাদারীপুরে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং এর মাত্রা। প্রতিদিন 8 থেকে 10 বার বিদ্যুৎ যাওয়া আসার ফলে লোডশেডিং এর নাকাল মাদারীপুরবাসী। সবচেয়ে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের। আর পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ না পাওয়ায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এছাড়া অফিস আদালতের স্বাভাবিক কার্যক্রমও ব্যাহত হচ্ছে। 10 থেকে 12 ঘন্টা, কোনো দিন 14-15 ঘন্টা লোডশেডিং দেয়, যার কারণে আমরা মালামাল সরবরাহ করতে পারি না, লেবাররা বসে থাকে। এই হসপিটালে আসার পরে কোনো বিদ্যুৎ পাচ্ছি না, তার কারণে বাচ্চার অনেক ক্ষতি হচ্ছে, গরমে কান্নাকাটি বেশি করছে। আমি আসছি এখানে সুস্থ হওয়ার জন্য, আমি বিদ্যুৎ না পাওয়াতে আরো অসুস্থ হয়ে পড়তেছি বেশি। বাচ্চাদের সঠিকভাবে চিকিৎসা দিতে পারতেছি না, বাচ্চাগুলা অসহ্য গরমের যন্ত্রণায় ছটফট করতেছে। এদিকে বিদ্যুতের এই করুণ অবস্থায় ক্ষুব্ধ নাগরিক সমাজ। সামনের রমজানে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখার দাবি তাদের। রমজানের কথা চিন্তা করে সার্বক্ষণিক যেন বিদ্যুৎ ব্যবস্থা সচল থাকে, এটাই আমরা প্রত্যাশা করছি। অবশ্য ভোলা, গোপালগঞ্জ, কুষ্টিয়া থেকে বিদ্যুৎ সরবরাহ করে ঘাটতি মিটিয়ে শিগগিরই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন জেলার বিদ্যুৎ বিভাগের এই কর্মকর্তা। এই পাওয়ার স্টেশনগুলো হয়তো চালু হয়ে যাবে রমজানের পূর্বে, সেভাবে সরকারের প্রস্তুতি, এবং এই পাওয়ার স্টেশনগুলো চালু হলে
আমাদের আশা করি লোডশেড তেমন একটা হবে না। মাদারীপুর জেলায় 106 মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া যাচ্ছে 36 মেগাওয়াট, আর মিটার সংযোগের সংখ্যা 2,36,000। সময় সংবাদ, মাদারীপুর। দেশের 14তম অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি বা প্রি কোয়ালিফিকেশন লাইসেন্স পেল সিটি অর্থনৈতিক অঞ্চল। গতকাল বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা কার্যালয়ে লাইসেন্স হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। তিনি বলেন, সব শর্ত পূরণ করলে আগামী 1 বছরের সম্ভাব্যতা যাচাই করে চূড়ান্ত সনদ দেওয়া হবে। 2030 সালের মধ্যে 100টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা এবং 1 কোটি লোকের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে কার্যক্রম চালাচ্ছে বেজা। বাস্তবায়ন হলে প্রতি বছর অতিরিক্ত 4,000 কোটি মার্কিন ডলার রপ্তানি আয় করতে পারবে বাংলাদেশ। এরই অংশ হিসেবে দেশের 14তম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার আনুষ্ঠানিক স্বীকৃতি পেল সিটি ইকোনমিক জোন। সোমবার রাজধানীর বেজা মিলনায়তনে প্রাথমিক সনদ হস্তান্তর করেন সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। এই অঞ্চলে প্রথম বছর থেকেই দক্ষ অদক্ষ 3,000 কর্মসংস্থান এবং পরবর্তী 5 বছরে 18,000 কর্মসংস্থান তৈরি সম্ভব। প্রস্তাবিত শিল্পের মধ্যে আছে খাদ্য, কোমল পানীয় ও রপ্তানি জাতীয় শিল্প। সিটি অর্থনৈতিক অঞ্চলের পক্ষ থেকে বলা হয়, অতি দ্রুতই প্রাথমিক কাজ শেষ করা হবে। আমরা নতুন আঙ্গিকে আপনার এই যাত্রা আরম্ভ করছে ইকোনমি, স্পেশাল ইকোনমি জোনের। আপনার টিমের কাছে কিন্তু আমরা এটা সাকসেস হয়েছি, সহযোগিতা পাইলে আরো বেশি আগায় যাব। যে কোনো সেক্টর আপনি যদি আমাদেরকে মনে করেন স্যার ডাইকা যে এই সেক্টরটা করতে হবে, ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। অনুষ্ঠানে বেজার নির্বাহী চেয়ারম্যান বলেন, 1 বছরের মধ্যে শর্ত পূরণ করলে দেয়া হবে চূড়ান্ত সনদ। সেই সঙ্গে নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতার আশ্বাস দেন তিনি। প্রাইভেট ইজেড পলিসি যেটা আছে সব স্টেপগুলো বলা আছে সেখানে। আমরা আশা করব 1 বছরের আগেই যদি তারা দক্ষতার সাথে কাজ করে লাইসেন্সের জন্য আবেদন করলে তখন আমরা তাদেরকে ফাইনাল লাইসেন্স দিয়ে দেব। সবচেয়ে তার বড় যেটা অ্যাডভান্টেজ সিটি গ্রুপের সেটা হচ্ছে তাদের নিজস্ব অনেক ইন্ডাস্ট্রি আছে, নিজেদেরও কিছু শিল্প প্রতিষ্ঠান তারা এখানে স্থাপন করতে পারবে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে প্রায় 82 একর জায়গা নিয়ে নতুন এই অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের দেয়া হবে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, থাকবে পানি ও বর্জ্য শোধনাগার এবং অগ্নি নির্বাপন ব্যবস্থা। সাজিদ রাজু, সময় সংবাদ, ঢাকা। নাটোরে ইটভাটা থেকে নির্গত কালো ধোঁয়া ও গ্যাসের প্রভাবে পরিপুষ্ট আম হচ্ছে বিবর্ণ, আর বাগানে আম ফেটে গিয়ে দেখা দিয়েছে পচন। 1 সপ্তাহ পরে আম মোকামে আনার স্বপ্ন দেখলেও এখন পুঁজি হারানোর শঙ্কা বাগান মালিক ও ব্যবসায়ীদের। কৃষি বিভাগ বলছে, জেলা সমন্বয় কমিটির সভায় কৃষকদেরকে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব করা হয়েছে। এমন বিপর্যয় ঠেকাতে ইটভাটা মালিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসন। নাটোর প্রতিনিধি আল মামুনকে সাথে নিয়ে হাবিবুর রহমান পাপ্পুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। নাটোর নারায়ণপাড়া গ্রামের আমবাগান মালিক মোহাম্মদ সাবের আলী কিছুদিন আগেও তার 25 একরের বাগানে ছিল নিখুঁত আম, কিন্তু মাত্র কয়েকদিনের ব্যবধানে ইটভাটা থেকে নির্গত ধোঁয়ায় পচে নষ্ট হয়েছে গাছের প্রায় 70% আম। তাতে পুঁজি হারিয়ে নিঃস্ব হবার শঙ্কা তার। ব্যাপক ক্ষতি হয়েছে ইটভাটার ধোঁয়াতে। তা যা ক্ষতি হয়েছে তাতে আমার এবার তবিল ওঠা তো দূরের কথা, ঘাটতেই হবে। বাগান মালিকের পরিশ্রমে মৌসুমের শুরু থেকে দফায় দফায় যত্ন আর বালাইনাশক প্রয়োগে গাছ ভরে উঠেছিল আমে, কিন্তু পরিপূর্ণ আকার আর পরিপুষ্ট হবার পরও ইটভাটার কালো ধোঁয়ায় দেখা দিয়েছে পচন ও ফাটা রোগ। এতে নিশ্চিত লাভের পরিবর্তে কোটি টাকার পুঁজি হারিয়ে পথে বসার শঙ্কা তাদের। এ অবস্থা জেলার দীঘাপতিয়া, বাসুদেবপুর ও তকিয়া এলাকার কয়েকশো আম বাগানের। নাম বেশি আমরা ছেলেপেলেদের খাওয়াই বা নিজেও এইভাবে পুড়ে গেলে কি করে আমরা সংসার চালাবো? কি মেডিসিন মারলো ভাটার, গ্যাস ছাড়ি দিয়েছে, দিয়ে আমাদের আম 12 আনা আম সব পড়ে যাচ্ছে। প্রতি বছর এভাবে নষ্ট হচ্ছে। আমরা আর কয়েকদিন পর আমটা বাজারজাত করতাম, অথচ এখন প্রত্যেকটা আম পড়ে যাচ্ছে। জেলার শীর্ষ কৃষি কর্মকর্তা জানালেন, জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় কৃষিকে ইটভাটার প্রভাব মুক্ত রাখতে ও কৃষককে ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের সার্টিফিকেট নিয়ে বা প্রশাসনিক কোনো তাদের অনুমতি নিয়ে ইটের ভাটায় এমন জায়গায় করুক যেখানে আমার ফসলের ক্ষতি করবে না এবং কিছু ক্ষতিগ্রস্ত হবে না। এই অঞ্চলের পরিবেশ ও কৃষির স্বার্থ রক্ষায় উন্নত পদ্ধতিতে ইটভাটা পরিচালনায় ভাটার মালিক ও সংশ্লিষ্টদের নিয়ে প্রশিক্ষণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। প্রশিক্ষণ দেওয়ার পর যদি তারা এ বিষয়ে পদক্ষেপ না গ্রহণ করে তাহলে তাদেরকে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই।
জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেওয়া তথ্য মতে ইটভাটার দূষণ সহ অন্যান্য কারণে নাটোরের 4,800 হেক্টর জমির আম বাগানের 25% ক্ষতিগ্রস্ত হয়েছে। রাকিবুল হাসান, সময় সংবাদ, নাটোর। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জাতীয়করণ করার দাবি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। মন্ত্রী বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়নে দেশের সব বিভাগে রিসোর্স সেন্টার স্থাপনের চিন্তা করছে সরকার। গতকাল সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় প্রতিবন্ধী ফোরামের সঙ্গে অনুষ্ঠিত প্রাক বাজেট মত বিনিময় সভায় এ কথা বলেন অর্থমন্ত্রী। সভায় প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পণ্যের আমদানি শুল্ক বাতিল, মন্ত্রণালয় ভিত্তিক সেবা প্রদান চালু ছাড়াও বিভিন্ন খাতে প্রায় 7,000 কোটি টাকা বাজেট বরাদ্দের দাবি করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের সাধারণ সম্পাদক সেলিনা আক্তার। এ সময় প্রতিবন্ধী ব্যক্তিরা যাতে দেশের সব কমিউনিটি ক্লিনিকে বিনামূল্যে স্বাস্থ্যসেবা পায় তা নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন অর্থমন্ত্রী। প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র জাতীয়করণ না, আমি এর পক্ষে না। রিসোর্স সেন্টারে ফিজিক্যালি কিছু না দিতে পারলেও অ্যাডভাইসটা যেটা দেয় সেটা ভেরি রিচ। আমাদের বিভাগীয় শহরে আমরা রিসোর্স সেন্টার করতে পারি। আমি হয়তো সেটার জন্য কিছু বাজেট বরাদ্দ ওরা করে দিতে পারি। কমিউনিটি ক্লিনিকে প্রতিবন্ধী ব্যক্তির জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা চালুকরণের একটা দাবি উঠেছে। হ্যাঁ, একটা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে একটা ইনস্ট্রাকশন হলে সেটা হতে পারে। 1 জুলাই থেকে কার্যকর হতে যাওয়া নতুন ভ্যাট আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কর্মশালা আয়োজন করেছে ঢাকা ভ্যাট কমিশনারেট পূর্ব। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই কর্মশালায় কমিশনার পূর্বের অধীনে থাকা রূপগঞ্জ ও সূত্রাপুর বিভাগের করদাতারা অংশগ্রহণ করেন। প্রধান অতিথির বক্তব্য ভ্যাট কমিশনার AKM নুরুজ্জামান নতুন ভ্যাট আইনের বিভিন্ন সুফল তুলে ধরে আইন বাস্তবায়নে ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। কর্মশালায় নতুন আইনে অনলাইনে রিটার্ন দাখিলের পদ্ধতি সহ করদাতাদের নানা প্রশ্নের জবাব দেন ভ্যাট বিভাগের কর্মকর্তারা। পরিবেশ বান্ধব টেকসই নগরায়ন করতে ঊর্ধ্বমুখী ভবন নির্মাণে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অব বাংলাদেশ KIB মিলনায়তনে পরিবেশ বান্ধব টেকসই নগর ও আবাসন পরিকল্পনা শীর্ষক সেমিনারে নগর পরিকল্পনাবিদরা এ মতামত তুলে ধরেন। আলোচনায় উঠে আসে, সুউচ্চ ভবন নির্মাণ করা হলে একদিকে যেমন সবুজায়নের জন্য উন্মুক্ত জায়গা থাকবে, তেমনি ভূগর্ভস্থ পানির লেভেলও অনেকটাই উপরে থাকবে। এ সময় মুক্ত আকাশ পত্রিকার উদ্যোগে নগর পরিকল্পনায় বিশেষ অবদান রাখায় প্রকৌশলী AKM রফিক উদ্দিনকে আজীবন সম্মাননা সহ 7 প্রকৌশলীকে সম্মাননা দেওয়া হয়। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজুকের চেয়ারম্যান M বজলুল করিম চৌধুরী। গ্রাহকদের বিনিয়োগে পুঁজিবাজারে অর্থ প্রবাহে স্থিতিশীলতা আনার লক্ষ্যে মিউচুয়াল ফান্ড চালু করেছে IDLC। বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানটি বলছে, দীর্ঘমেয়াদী আর্থিক পরিকল্পনার মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের পুঁজিবাজারে অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যেই এমন উদ্যোগ নিয়েছে তারা। গত রাজধানীর সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে মিউচুয়াল ফান্ডের উদ্বোধন করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর AB মির্জা আজিজুল ইসলাম। এ সময় দক্ষ ফান্ড ব্যবস্থাপকদের দিয়ে সব সময় গ্রাহকদের বিনিয়োগ ঝুঁকিমুক্ত রাখা হবে বলে আশ্বাস দেয় IDLC। গোদরেজ হাউজহোল্ড প্রোডাক্টস বাংলাদেশ লিমিটেড বাজারে নিয়ে এলো গুড নাইট অ্যাডভান্স 5 মিনিট এক্সপ্রেস কয়েল। গতকাল রাজধানীর স্পেকট্রা কনভেনশন সেন্টারে পরিবেশক সম্মেলনের মাধ্যমে এই কয়েলের আনুষ্ঠানিক বিপণন কার্যক্রম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির কান্ট্রি ম্যানেজার চন্দন পোলেকার, হেড অব সেলস অ্যান্ড মার্কেটিং মনির হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জানানো হয়, মাত্র 5 মিনিটে এই কয়েল মশা তাড়াতে সক্ষম। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরকালে দুই দেশের মধ্যে কয়েক হাজার কোটি ডলারের চুক্তি হয়েছে, এমনটাই জানিয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালি। তিনি জানান, জ্বালানি খাত বহির্ভূত আয় বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন খাতের অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি করেছে সৌদি আরব। এর মধ্যে সৌদি আরবের আরামকোর সাথে হয়েছে 5,000 কোটি ডলারের চুক্তি, অন্যান্য কোম্পানির সাথে হয়েছে 20,000 কোটি ডলারের চুক্তি। দেশে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে এবং প্রযুক্তি খাতকে সমৃদ্ধ করতেই হয়েছে বেশিরভাগ চুক্তি। জ্বালানি তেলের দর কমায় লোকসান এড়াতে এ খাত নির্ভর আয় থেকে বেরিয়ে আসতেই তৎপর হয়েছে সৌদি আরব।
যুক্তরাষ্ট্রকে ছাড়াই ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তির বাস্তবায়ন করতে চায় এশিয়া প্যাসিফিক অঞ্চলের নীতি নির্ধারকরা। ভিয়েতনামে যুক্তরাষ্ট্র ছাড়া বাকি 11টি দেশের বাণিজ্য মন্ত্রীদের সমন্বয়ে এক বৈঠকে এ বিষয়ে একমত হন তারা। তবে যুক্তরাষ্ট্রের যে কোনো সময় এই চুক্তির আওতায় আসার পথ খোলা রয়েছে বলে জানান তারা। এ সময় তারা আরও বলেন, যুক্তরাষ্ট্রের কর্মসংস্থান সুরক্ষিত রাখতে জানুয়ারিতেই 12 দেশের সমন্বিত সম্ভাব্য এই বাণিজ্য চুক্তিতে ভেটো দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। জাপান, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার পরিচালনায় এই চুক্তির বাস্তবায়ন হলে এর উপর নির্ভর করবে বিশ্বের মোট অর্থনীতির 40%। এই চুক্তির আওতাভুক্ত অন্যান্য দেশগুলো হচ্ছে কানাডা, সিঙ্গাপুর, মেক্সিকো, পেরু, চিলি, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রুনেই। জ্বালানি তেলের উত্তোলন কম রাখার সময়সীমা বাড়িয়ে 2018 সালের প্রথম প্রান্তিক পর্যন্ত নিতে সম্মত হয়েছে সৌদি আরব। বিষয়টি নিশ্চিত করেছেন সৌদি জ্বালানি মন্ত্রী খালিদ আল ফালিহ। জ্বালানি তেল রপ্তানির উপর নির্ভরতা কমাতেই এই উদ্যোগ নিয়েছে সৌদি আরব সরকার। জ্বালানির দামে স্থিতিশীলতা আনতে উত্তোলন কম রাখার বিষয়ে ওপেক সদস্য দেশগুলো ও রাশিয়া দৈনিক 18 লাখ ব্যারেল করে উত্তোলন কমানোর সিদ্ধান্তে আসে, যেটির মেয়াদ শেষ হচ্ছে জুনেই। ওপেক সদস্যভুক্ত সব দেশই জ্বালানি তেলের রপ্তানি নির্ভরতা কমাতে কাজ করছে। বছরের প্রথম প্রান্তিকে চীনের টেক্সটাইল ও গার্মেন্টস পণ্যের রপ্তানি বেড়ে গেল 2 বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। দেশটির জাতীয় টেক্সটাইল ও অ্যাপারেল কাউন্সিলের তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে এপ্রিলে টেক্সটাইল খাত থেকে দেশটির রপ্তানি হয়েছে $7,560 কোটি, যা গেল বছরের একই সময়ের তুলনায় 2.1% বেশি। এর মধ্যে বেল্ট অ্যান্ড রোডের আওতাভুক্ত 65টি দেশে রপ্তানি হয়েছে 30%। এ সময়টায় টেক্সটাইল খাত থেকে আয় হয়েছে $24,360 কোটি, মুনাফা হয়েছে $1,250 কোটি। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বলছে 2017 সালে দেশটির প্রবৃদ্ধি হবে 3.5%। এবার জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। দর্শক, ডিএসসির 3টি সূচকই সকাল থেকে ঊর্ধ্বমুখী রয়েছে। এখন পর্যন্ত ডিএসসির এক্স সূচকটি 19 পয়েন্ট বেড়ে 5,405 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসসি এস সূচকটি 6 পয়েন্ট বেড়ে 1,260 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসি 13 যে সূচকটি, সেই সূচকটি 9 পয়েন্ট বেড়ে কিন্তু 2003 পয়েন্টে অবস্থান করছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত 10,925টি শেয়ার লেনদেন হয়েছে, যার বাজার মূল্য আমরা দেখছি যে 67 কোটি 85 লাখ টাকা। এছাড়া 130টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 32টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে কিন্তু 42টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। এছাড়া এখন পর্যন্ত এমন 20টি প্রতিষ্ঠান যেগুলো শেয়ারের দর ঊর্ধ্বমুখী অবস্থায় রয়েছে, এমন প্রতিষ্ঠানের শুরুতে কিন্তু আমরা দেখছি যে 1 নম্বর অবস্থানে রয়েছে এমজিএল বাংলাদেশ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 118 টাকা 90 পয়সায় অবস্থান করছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল কিন্তু 119 টাকা 60 পয়সা, সর্বনিম্ন ছিল 116 টাকা 50 পয়সায়। 2 নম্বর অবস্থানে রয়েছে ইফাত অটোস। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 136 টাকা 80 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল কিন্তু 137 টাকা, সর্বনিম্ন ছিল 135 টাকা। তৃতীয় অবস্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 175 টাকা 70 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ বাজার মূল্য ছিল কিন্তু 175 টাকা 80 পয়সা। এছাড়া সর্বনিম্ন দেখছি আমরা 173 টাকা 50 পয়সায়। 4 নম্বর অবস্থানে রয়েছে নাভারা সিএনজি। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 71 টাকা 60 পয়সায় এখন পর্যন্ত। সর্বোচ্চ ছিল 72 টাকা 10 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 69 টাকা 90 পয়সা। 5 নম্বর অবস্থানে রয়েছে জাহিন্স স্পিনিং মিলস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 26 টাকা 80 পয়সা এখন পর্যন্ত দাঁড়িয়েছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 27 টাকা 40 পয়সা এবং সর্বনিম্ন দেখছি আমরা সেটি হচ্ছে যে 25 টাকা 50 পয়সা ছিল। 6 নম্বর অবস্থানে রয়েছে ইভাইন্স টেক্সটাইল লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন পর্যন্ত 23 টাকা 20 পয়সায় দাঁড়িয়েছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 23 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 22 টাকা 80 পয়সা। এছাড়া 7 নম্বর অবস্থানে রয়েছে ফরচুন শুজ লিমিটেড। প্রতিষ্ঠান শেয়ারের দর 56 টাকা 20 পয়সা এখন পর্যন্ত দেখছি আমরা। সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল 56 টাকা 70 পয়সা, সর্বনিম্ন ছিল 55 টাকা 40 পয়সায়। 8 নম্বর অবস্থানে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 623 টাকা 70 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 628 টাকা, সর্বনিম্ন ছিল 622 টাকা।
9 নম্বর অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 108 টাকা 90 পয়সা দেখছি আমরা এখন পর্যন্ত। প্রতিষ্ঠানটির শেয়ারের দর সর্বোচ্চ ছিল 109 টাকা 30 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 108 টাকা 20 পয়সায়। 10 নম্বর অবস্থানে রয়েছে ডোরিন পাওয়ার। প্রতিষ্ঠানটির শেয়ারের দর 141 টাকা 70 পয়সা দাঁড়িয়েছে, সর্বোচ্চ ছিল 142 টাকা 20 পয়সা, সর্বনিম্ন ছিল কিন্তু 140 টাকা 70 পয়সায়। দর্শক, এই ছিল এখন পর্যন্ত ডিএসইর সবশেষ এখন পর্যন্ত লেনদেনের খবর। আবার জানিয়ে দিচ্ছি এই সময় বাণিজ্যের শিরোনামগুলো। রমজানে বাড়বে না পেঁয়াজের দাম, আমদানি বাড়ার পাশাপাশি রয়েছে পর্যাপ্ত মজুত, জানান ব্যবসায়ীরা। পিসিবির কার্যক্রম জোরদারের পরামর্শ। উত্তরাঞ্চলের 16 জেলায় ট্রাক, ট্যাঙ্ক, লরি ও কাভার্ড ভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদের ধর্মঘট প্রত্যাহার। বাজেটে স্থানীয় সরকার বিভাগে 21,000 কোটি টাকার বেশি বরাদ্দের প্রস্তাব। গুরুত্ব পাচ্ছে সড়ক, ব্রিজ ও কালভার্ট নির্মাণ। তদারকি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এবং নাটোরে ইটভাটার কালো ধোঁয়ায় পচন ধরেছে আম, পুঁজি হারানোর শঙ্কা ব্যবসায়ীদের। উন্নত পদ্ধতিতে ইটভাটা পরিচালনায় প্রশিক্ষণের আশ্বাস প্রশাসনের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গেই থাকুন সময়ের।